দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। দর্শক, এখন বাজে 11:30। আধা ঘন্টা পরে 12টা, মানে আমাদের হিসাব মতো নতুন দিনের সূচনা। 22 জুন পা দেবে 23 তারিখে। 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। না, প্রতিষ্ঠা বার্ষিকীর কোনো বিশেষ অনুষ্ঠান তো এখানে আমি করছি না, কিন্তু এবার 23 জুনকে ঘিরে নানা রকম সমস্যা, নানা রকম প্রশ্ন, সংশয়, সংকট ইত্যাদি তৈরি হয়েছে। এই কারণে 23 জুনের উপরে বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীর উপরে বিশেষভাবে আমাদের অনুষ্ঠান আজকের। 23 জুন সারা দেশে রেড অ্যালার্ট। আপনারা হয়তো জানেন, ইতিমধ্যেই ঘোষণা করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আমরা এখানে থেকে হয়তো সরাসরি শুনতে পাই না, কিন্তু আমাদের পাশে দেশে যারা আছেন তাদের রেডিও, টেলিভিশন, অন্য মিডিয়ার কারণে আমরা জানতে পারি। দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে 23 জুন যথাযথভাবে সারা দেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে। এটাও বলা হয়েছে 23 তারিখে যদি ঠিক মতো পালন করতে না পারে, তাহলে 23-এর পরে 24 অথবা তারপরে যে কোনো দিন এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হবে। এমনিতে দলটির কার্যক্রম নিষিদ্ধ, আর যদি কার্যক্রম নিষিদ্ধ নাও থাকতো, তাহলেও যে অবস্থার কারণে, যে অবস্থার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, তার সভানেত্রী দেশ ছেড়ে চলে গেছেন, এখন পর্যন্ত ফিরতে পারেননি, অনেক নেতাদের নামে মামলা হয়েছে। সেই পরিস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান কীরকম হতে পারে সেটার একটা ধারণা সরকার নিশ্চয়ই করে। যেহেতু নিষিদ্ধ আছে, সভা সমিতি করবার প্রশ্ন নেই, মিছিল করবার প্রশ্ন নেই, কিন্তু আমরা ইতিমধ্যেই যেরকম খবর পেয়েছি তাতে দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে। যেমন ধানমন্ডিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোটর সাইকেল দিয়ে শোভাযাত্রা হয়েছে, বরিশাল, রাজশাহীতে মিছিল করা হয়েছে, এবং এই সবগুলোই করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। এবং এরই প্রেক্ষিতে বাংলাদেশের পুলিশ বাহিনী ব্যাপক সদস্য মোতায়েন করেছে এবং ঘোষণা করেছে কয়েকটা জায়গাতে নির্দিষ্টভাবে সেনাবাহিনী মোতায়েন থাকবে, এবং প্রায় 7 দিনের মতো সেনাবাহিনীর সাথে অন্যান্য শক্তিও একসাথে থাকবে। সামগ্রিক এই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে, এই নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান। 23 জুন সারা দেশে রেড অ্যালার্ট। আমাদের আলোচনার জন্য এখানে উপস্থিত আছেন জ্যেষ্ঠ সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনায় ঢোকার আগে আমাদের একটা ছোট প্রতিবেদন আছে, সেটা আমরা দেখে নিই, তারপরে আলোচনাটা শুরু করব। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাবেশ ও মিছিলের ঘোষণা দেয় কার্যক্রম নিষিদ্ধ এই দলটি। ঝটিকা মিছিল সহ নাশকতার শঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন অবস্থায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও ফরিদপুরে 22 জুন থেকে 30 জুন পর্যন্ত 9 দিন মাঠে থাকবে সেনাবাহিনী। আমরা মনে করেছি কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। এখন যেটা আমরা কয়েকটা জায়গায় ডিপ্লয় করতে যাচ্ছি, সেটার সাথে ওই পরিস্থিতির কোনো মিল নাই। এটা ইনএইড টু সিভিল পাওয়ার। এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে কোনো ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা এড়াতে রাজধানীতে 18,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বক্ষণিক প্রস্তুত থাকবে 15টি বিশেষ কুইক রেসপন্স ইউনিট। 4টি কন্ট্রোল রুমে বেশ কিছু পর্যাপ্ত ফোর্স আমরা রেখেছি, যারা যে কোনো ক্রাইসিস মোমেন্টে দ্রুত রেসপন্ড করতে পারবে। সর্বমোট আমরা 18,000-এর মতো বা অধিক অফিসার ফোর্স নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হবে, এবং পুলিশ কমিশনার মহোদয় থেকে শুরু করে ঊর্ধ্বতন সকল কর্মকর্তা মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এছাড়া কাউন্টার টেররিজম ইউনিট, গোয়েন্দা পুলিশ সহ বেশ কয়েকটি টিম সতর্ক অবস্থায় থাকবে সারা দেশে। নিরাপত্তা না বিঘ্নিত হয় সে বিষয়ে সচেষ্ট থাকবে। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে শুরু করি। মানে দেখলেন তো সবই, এবং জানেনও নিশ্চয়ই আপনি আগে থেকেই।
কি করতে চাইছে আওয়ামী লীগ? জি মানে ভাই আপনাকে ধন্যবাদ। এখন 23শে জুন মানে আওয়ামী লীগ ঘোষণা করেছে যারা এই দিনটি পালন করবে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। প্রায় 70 বছরের কাছাকাছি সময় তাদের মানে এই দলটির বয়স হয়েছে। নানান চড়াই উতরায় আওয়ামী লীগ তারা কখনো ভূমিকা পালন করেছে গণতন্ত্রের পক্ষে, কখনো ফ্যাসিবাদের পক্ষে। নানামুখী ঘটনা আছে আওয়ামী লীগের, সেটা আলোচনা করতে অনেক সময়ের ব্যাপার। এই দলের যিনি প্রতিষ্ঠাতা মৌলানা ভাসানী খুব অল্প সময় পরেই বুঝতে পেরেছিলেন যে এই দলকে দিয়ে দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা খুব। অর্থাৎ তিনি যে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই করতেন, রাজনীতি করতেন, সেই বিবেচনা থেকে হয়তো তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি পদত্যাগ করে চলে গেছিলেন। তারপরে অনেক বুড়িগঙ্গায় মানে পানি গড়িয়েছে, সময় পেরিয়েছে। এক সময় এই দলটি 71-এর মুখোমুখি হয়েছিল। এখানে একটা লুকাছাপার ব্যাপার ছিল, অর্থাৎ বাঙালির ক্রান্তিকাল বলতে যেটা বোঝায় সেটা 71 সাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সেই সময় আওয়ামী লীগ স্পষ্ট করে কোন পক্ষের মানুষ, কোন পক্ষে তারা দায়িত্ব পালন করছে, স্বাধীনতার পক্ষে না পাকিস্তানের পক্ষে, এটা খুব দ্রুত স্পষ্ট করতে আমার বিবেচনায় ওই সময় পারে নাই বলে জিয়াউর রহমান, অর্থাৎ কোনো জায়গায় শূন্যস্থান থাকে না, এটা পূরণ হয়ে যায়। জিয়াউর রহমান একটা সময় স্বাধীনতা ঘোষণা করেন। যদিও পরবর্তী সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 72-এর 10ই জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান থেকে ফিরে আসার পরে তিনি মানে যে দায়িত্ব নিয়েছিলেন সেটা বলা যায় স্বল্পকালীনই, 3.5 বছর। এবং এই সময়টা যা মানুষের প্রত্যাশা ছিল তার ঠিক উল্টোটা হয়েছে বলে আমার ধারণা। অর্থাৎ শেখ মুজিবের মুক্তিযুদ্ধের আগে, অর্থাৎ 10ই জানুয়ারির আগে যে ভাবনা চিন্তা তার ভাবমূর্তি ছিল, 10ই জানুয়ারির পরে 15ই আগস্ট পর্যন্ত ক্রমান্বয়ে তিনি তার জনপ্রিয়তা হারাতে থাকেন এবং মানুষ খুব একসময় হতাশ হয়ে পড়ে। এবং এটা কিন্তু মানে এই জাতীয় এই ধরনের একজন নেতার ক্ষেত্রে মানে যেটা প্রত্যাশিত না, তার মৃত্যুর সময় অর্থাৎ 15ই আগস্ট সপরিবারের মৃত্যু হওয়ার পরে মানুষ মুক্তি পেয়েছে বলে মনে করছে। এই জিনিসটি কত বড় তার ব্যর্থতা সেটাই প্রকাশিত হয়। তারপরে কিন্তু পরে তার মেয়ে দায়িত্ব নিয়েছেন শেখ হাসিনা, আওয়ামী লীগ একটা পর্যায়ে গিয়ে, এটা অনেক ইতিহাস। কিন্তু সর্বশেষ 3টা টার্ম 14 থেকে 24 যে সময়কাল আমি খুব সংক্ষেপে নিয়ে আসছি। অর্থাৎ শেখ মুজিবুর রহমানের যে ব্যর্থতা সেটা তার জীবন দিয়ে তিনি সেটা পূরণ করেছেন বলে আমার ধারণা। আর ঠিক তেমনি 3টা সময়ের পরে মানে শাসনকালের, সেই শাসনকালের কি ভয়ঙ্কর একটি পরিণতি, সেটা হচ্ছে যে তার দলের প্রধানমন্ত্রী এবং তার পুরো দল একসময় এই পালিয়ে যেতে হয়েছে। এটা বাংলাদেশের রাজনীতির জন্য খুব ভালো একটা মেসেজ নিয়ে আসে না। গণতান্ত্রিক আন্দোলন তো নাই। এই ধরনের পরিণতি দক্ষিণ পূর্ব এশিয়ায় কোনো রাজনৈতিক দলের জন্যে মানে হয়েছে। ক্ষমতায় তো অনেকেই গেছে, যেমন ইন্ডিয়াতে কংগ্রেস গেছে, পরে বিজেপি আসছে, শ্রীলঙ্কাতে আসছে, পাকিস্তানে আনছে, হয়তো সামরিক অভ্যুত্থানে কেউ মারা গেছে অথবা যেমন শেখ মুজিব সাহেবের। কিন্তু এই ধরনের মানে পালিয়ে যাওয়ার যে প্রসঙ্গটি, তার 5ই আগস্ট যে ঘটনাটা, সেটা আওয়ামী লীগের চূড়ান্ত ব্যর্থতার একটি পরিণতি বলে আমার কাছে মনে হয়েছে। সেই জন্য আজকে যে 23শে জুনে যারা মনে করছে
যে আওয়ামী লীগের আবার পুনর্জন্ম, উত্থান, এই ধারাবাহিক ইতিহাসে জিনিসটা সামনে নিয়ে আসতে হবে এই জন্যে যে মানুষের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করার থেকে মানুষের সেন্টিমেন্টকে অনার করা এবং নিজের ব্যর্থতাকে স্বীকার করে সাফল্যের দিকে কীভাবে এগোনো যায় রাজনৈতিকভাবে, সন্ত্রাসবাদী আন্দোলন নাকি রাজনৈতিক আন্দোলন, কোনটা আওয়ামী লীগ এখন গ্রহণ করবে সেটার উপর নির্ভর করবে আগামী দিনে এই দলের পরিণতি কী হবে। জি, থ্যাংক ইউ। আবু আলম মোহাম্মদ শহীদ খান, প্রশ্নটা ছিল যে আওয়ামী লীগ এগুলো করছে কেন? মানে এমনি প্রতিষ্ঠা বার্ষিকী তারা পালন করতেই তো পারে, যদিও তাদের এখন কোনো পারমিশন নাই, কিন্তু নিষিদ্ধ হওয়ার পরেও করছে, তাহলে তাদের একটা টার্গেট আছে। অনেক ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ, অনেক পুরাতন, অনেক দিন ধরে করে, অনেক সংগ্রামের দল, আমাদের স্বাধীনতা যুদ্ধে একভাবে বলা যায় তারা নেতৃত্ব দিয়েছে। তো সেই দল যেরকম করে তাদের আগের কথা আমি বাদিয়ে দিলাম, বাকশাল করবার পরে যা যা আছে, কিন্তু বিগত 15 বছর যেটা মানুষের চোখের সামনে আছে তার কারণে পরাজিত হয়ে, বিধ্বস্ত হয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা আবার ফিরে আসতে চাইছে, তাই তো আগামীকালকে তারা এই শো অফ স্ট্রেংথ বা তার ডেমনস্ট্রেশন করছে, বা লক্ষ্যটা কি করতে চায় তারা, স্টেপ ওয়াইজ হয়তো বলতে পারেন আপনি, অথবা এই মুহূর্তে কি করতে চাচ্ছে সেরকম করে বলতে পারেন। না, প্রথমত হচ্ছে যে তাদের তো কার্যক্রম নিষিদ্ধ, তো এই কারণে আপনি 18,000 পুলিশ শুধুমাত্র ঢাকা শহরে আপনি মোতায়েন করলেন। একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, উদার গণতন্ত্রের মধ্যে দিয়ে আমরা উত্তরণ করেছি বলে মনে হচ্ছে, তাই না? একটা নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র চালানোর চেষ্টা করছি। ইন এইড অফ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সেনাবাহিনী নিয়োগ করা হয় কখন? ইনুস সাহেব করেছিলেন, আগেও অনেকে করেছেন, শেখ হাসিনাও করেছিলেন। তো এটা আমরা দেখেছি, বাট কখন? যখন একটা পরিস্থিতি ডিমান্ড করে। আপনি কি আজকে ঢাকা শহরে নিশ্চয়ই ঘুরেছেন, আমিও ঘুরেছি, বা আমি বাইরে ছিলাম, টাঙ্গাইল থেকে ঢাকা আসছি। আমি তো কোথাও এমন কোনো সিভিল ডিসঅবিডিয়েন্স বা এমন কোনো আন্দোলন সংগ্রাম বা এমন কোনো ঘটনা প্রত্যক্ষ করিনি যে আমাকে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। এবং এই সেনাবাহিনী মোতায়েন মারতে গিয়ে কেমন দেখছেন তারা? হ্যাঁ, তো এটা এই সেনাবাহিনী মোতায়েনের সাথে গণতন্ত্রের সাথে যায় কিনা এরকম একটা প্রশ্ন। মশা মারতে কামান দাগছে কিনা সেটা তো সরকার বলবে যে কামান দাগানো হচ্ছে কিনা, কিন্তু সেনাবাহিনী মোতায়েনটাই আপনার যে উদার গণতন্ত্র আপনি চর্চা করতে চাচ্ছেন এবং কোনো রকম পরিস্থিতি ছাড়া আপনি মোতায়েন করছেন, সেটা গণতন্ত্রের সাথে যায় কিনা, এটা একটা চিন্তা ভাবনা গাজীপুরে করতে হবে। একটা ভিডিও দেখানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেখানে মিছিলকারী যারা মিছিল বহু জায়গায় করেছে, তারা এতদিনের দল মিছিল তো তারা করতেই পারে, আর দলটা নিষিদ্ধ করার এরকম যে বেধড়ক সব গ্রেপ্তার করে করে ভর্তি করেছে, নেতাদের ধরে ধরে গ্রেপ্তার করেছে, তাতেও তার শেষ হয়নি। মিছিল করবার সময় পুলিশ যারা পাশে দিয়ে গেছে বা দাঁড়িয়েছিল তাদেরকে বলেছে কাছে আসবে না, তাহলে অসুবিধা হবে, আপনাদের জীবন নাশের সম্ভাবনা আছে। মান্না ভাই, দুদু ভাই, আমরা তো মাঠ থেকে আসছি, রাজনীতির মাঠে, কিন্তু আমরা কর্মী ছিলাম। কর্মী থেকে বলে যে চিকা মারা থেকে বলে না, চিকা মারা, স্লোগান দেওয়া, তারপরে অন্যান্য কাজ করা, মাঝে মাঝে আপনি বলেন যে আজকের সবাই আমরা তো মাঠ থেকে আসছি, আমরা জানি, ভালো ছিল, আমরা জানি যে মাঠে যখন কেউ মিছিল করে, কেউ চাপের মুখে মিছিল করে, তাদের ভাষার মধ্যে কিছু উত্তেজনা থাকতে পারে। বাট আজকে সারাদিনে আমি তো রিপোর্ট দেখলাম না এখন পর্যন্ত, যে সারাদিনে বাংলাদেশের এমন পরিস্থিতি যে বাংলাদেশ সরকারকে সেনাবাহিনী 6টা জেলায় মোতায়েন করতে হয়েছে। এইসব জেলায় কি হচ্ছে তার রিপোর্ট যদি থাকে আপনি দেখাতে পারেন। বাট আমি এখন পর্যন্ত এই যে 12টা পর্যন্ত বাংলাদেশের এইসব জেলায় এমন কোনো ঘটনা নেই যেখানে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। ঢাকা শহরে 18,000 পুলিশ মোতায়েন। আপনি আওয়ামী লীগ একটা কার্যক্রম নিষিদ্ধ দল, তারা তাদের যেটা বলা হলো যে তাদের প্রধানমন্ত্রী, দলনেত্রী এবং আরও দলের অনেক বড় বড় নেতা তারা চলে গেছেন, পালিয়ে গেছেন, বা আমরা রেখে আসছি কোথাও, যে মানে কোনটা করছি আমরা, এটাও তো একটা আলোচনা করতেই পারেন আপনারা, যে আপনারা কীভাবে শেখ হাসিনা গেলেন দেশ থেকে, কাদের মাধ্যমে গেলেন,
দেশের বিমান বাহিনীর বিমান ব্যবহার করে গেলেন, কোথায় গেলেন সবই তো আপনারা দেখেছেন। সুতরাং ওই আলোচনায় যাওয়ার পরেও আপনি আওয়ামী লীগের যে দল, আপনি বলছেন যে ঐতিহ্য 48 সাল, আপনি অনেক সংগ্রামের ঐতিহ্য, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া, এই সব কিছুর পরে তাদের যে সীমাবদ্ধতা, নেতিবাচক জিনিস, সেটা তো আমরা আলোচনা করতেই পারি। তারা একসময় বাকশাল কায়েম করেছিল, একদলীয় শাসন, এখন আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দেখেছি, অনেক ধরনের অন্যায় দেখেছি, অনেক ধরনের লুটেরা সমাজ হয়ে গেছিলো, এটা দেখেছি, অর্থ পাচার দেখেছি। মানে এখনও তো আপনার সুইস ব্যাংকের একটা খবর বেরোলো না, ইউনূস আমলে কীরকম ডাবল হয়ে গেছে ওখানে অর্থের পরিমাণ। তো আমরা অনেক কিছু দেখছি। তো আপনি আওয়ামী লীগ মতো একটা দল, যে দলের সমর্থন 35%, 40%, 45%, 30%, আপনি নামান না 25%। অনেক আলোচনায় আমি 30-25-এর বেশি কমে নামাইতে দেখি নাই। আপনি যদি 25% সমর্থন থাকে, তাদের কত লোক জেলখানায় আছে, কত লোক বাইরে আছে, তার বাইরে তার বিপুল সংখ্যক কর্মী সমর্থক তো আছে, এবং সেটার সংখ্যা কোটি কোটি, তাই না? যখন 30% বলবেন, তার মানে 6 কোটি মানুষ, মানে 1 কোটি পরিবার বা 1.5 কোটি পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে, বা অ্যাডাল্ট যদি বলেন তাহলে 3 কোটি মানুষ আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করে, আওয়ামী লীগের সমর্থক, এবং 3 কোটি মানুষ তো সকল অন্যায় অবিচারের সাথে যুক্ত ছিল না। কি আপনি তো রাজনীতি করেন, আপনার দুজনই এমপি প্রার্থী ছিলেন, আপনার তৃণমূল মানুষের সাথে মিশেন। সুতরাং সব জায়গায় যে সব মানুষ, এই 3 কোটি মানুষ খারাপ ছিল, তো 3 কোটি মানুষকে তো আপনি দেশ থেকে বহিষ্কার করতে পারবেন না, আমাদের জেলখানাও আপনি কয়েক লাখের বেশি রাখতে পারবেন না। কেরানীগঞ্জে এখন 3000-এর জায়গায় 9000 রাখছেন, এরপরে তো আপনি আরও 3000 ঢুকেলে ওই জেলখানাই থাকবে না। তো এই অবস্থায় আপনি একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরা দেশে উদার গণতন্ত্রের চর্চাটা কীভাবে করতে চাই, এবং মানুষকে আমরা তার কথা বলার জন্য স্পেস দেব কিনা। আওয়ামী লীগের যে প্রোগ্রামের কথা আপনি বললেন, তারা একটা নির্দেশনা যেখান থেকে আসছে, বা এখানেই হোক, অভ্যন্তরীণ বা বৈদেশিক কোথাও নির্দেশনা, তাদের নেতৃবৃন্দ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে হবে। তার তো কোনো হরতাল ডাকে নেই, এমন কোনো প্রোগ্রাম দেয়নি যে প্রোগ্রামটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, সেরকম কোনো প্রোগ্রামের আওয়াজ তো আমি এখনও শুনিনি। তো তারা একটা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে চায়, বাট নিষিদ্ধ ঘোষণা করা আছে। শুধু প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলে তো আপনি বাধা দিবেন, বাধা হবে, তারা পালন করার চেষ্টা করবে। তারা যেটা দুদুভাই বললেন, যে তারা তাদের যে কৃতকর্ম বা তাদের যে অন্যায়, সেটার জন্য তাদের নিজস্ব অ্যানালাইসিস করা দরকার, আত্মসমালোচনা দরকার, এবং তাদেরকে এই ব্যাপারে তাদের দুঃখ প্রকাশ করা দরকার, অথবা ক্ষমা প্রার্থনা করা দরকার। সেটা তো একটা ইস্যু, সেটা আছে। সেই সব করলেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারে। ফিরে আসবে কিনা, কখন ফিরবে, কীভাবে ফিরবে, এটা অনেক বড় আলোচনার বিষয়। বাট কালকের 23শে জুনের এই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রাম দিয়ে আওয়ামী লীগ একেবারে ফিরে আসবে এরকমটা আমি মনে করছি না। বাট আমরা মশা মারতে কামান দাগছি বোধহয়। ওকে, যারা যেমন দুদু কী বলবেন, একদম তার শেষের কথা বলুন। উনি মাঝেও বলেছেন 18,000 পুলিশ ঢাকাতেই মোতায়েন করেছেন। উনি মনে করছেন এমন কিছু হচ্ছে না যার জন্য 18,000 পুলিশ, তার সাথে সেনাবাহিনী, তার সাথে সেনাবাহিনী, বিজিবি, এমন কিছু হচ্ছে না। এটা তো মশা মারতে কামান দাগার মতো। মানে কেউ কেউ এরকম মনে করে যে এইসব করবার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আরও প্রাসঙ্গিক করা হচ্ছে, যে আওয়ামী লীগ নাই বা থেকেও নাই, তারা আছে বলে সরকারি জানান দিচ্ছে। মানে এই যে আমরাও যে আজকে টক শোটা করছি, একটা গুরুত্ব দিচ্ছে বলেই তো, এই গুরুত্ব আমাদের দেবার কথা না, কিন্তু দিচ্ছি কারণ তারা ওইভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নইলে আপনি রেড অ্যালার্ট জারি করলেন কেন? রেড অ্যালার্টও তো একটা বড় জিনিস। এরকম হতে পারে যে আওয়ামী লীগ আসলে এরকম পরিস্থিতি তৈরি করবার সক্ষমতাই রাখে না। ওই যেন মিছিল করছে, ঝটিকা মিছিল কিছু করে একটু রাতের ভোর চলে দিত, দিনের বেলা হয়তো বেরো হতো না। কথার কথা বলছে, আমি কোনোটাই জানি না, বা কীভাবে কেমনি বলবো। তার মানে কি বলেন তো? এটা ইস্যুটা জিয়ে থাকুক, এটা কি গভর্নমেন্ট চাচ্ছে? মানে আওয়ামী লীগ ইস্যুটা জিয়ে থাকুক এরকম চাচ্ছে? দে কুড হ্যাভ অ্যাভয়েডেড দ্যাট, দূর কিচ্ছু হলো না, এরকম কি করার সুযোগ ছিল? এখানে দুটো জিনিস আবু আলম ভাই এবং আপনার আলোচনার মধ্যে থেকে উঠে আসছে। আমি প্রশ্ন করেছি, অনেকটা আলোচনার মতোই, যাক তারপরেও প্রশ্নই বলি। দুটো জিনিস উঠে এসছে, যে সামান্য ব্যাপারে আমরা কামান দাগছি কিনা, এটা। আর আবু আলম ভাই অনেকগুলো কথার মধ্যে, যে তারা 40% অথবা 30% অথবা 3 কোটির ঊর্ধ্বে মানুষ, মানে এই যে বিষয়গুলো নিয়ে আসছি, এই জিনিসগুলো একটি আপেক্ষিক ঘটনা আমার কাছে মনে হয়। এই যে কোথায় পাইছি 40%,
মানে জমিদারির সময় আছে না যে ওই সময় বিরিয়ানি খাইছিলাম, তো সেটা এখনো মানে বাজে না, মানে এতই বিরিয়ানি খাওয়ার সেই তেল লেগে তেলটা এতই ভালো ছিল না তেলটা এত সেটা বাজে না। তো এখন 3টে নির্বাচন হয়ে গেছে, কিন্তু ভোট লাগে না, পার্সেন্টেজের দরকার নাই তো। উনি হাসিনা যেভাবে বলে দেয় বা সরকার যেভাবে বলে দেয়, এটা যদি 50%ও বলে দেয়, এখন আবু আলম ভাই তো 40% বলেছে, আমি যদি দয়া করে 50% দিয়ে দিই, বলার কিছু নাই তো। মানে এমনি ধরেন কেউ স্পেকুলেট করতে পারে না আওয়ামী লীগের ভোট ছিল ধরেন 30% বা 35%, এটা কিচ্ছু নাই, এটা কিচ্ছু নাই। আমি এই জন্যই বলি, সেই ভোটের উপরে শেখ হাসিনা নিজেই আস্থাশীল ছিল না বলে কোনো দলকে স্বাভাবিক নির্বাচনে তিনি আনেন নাই। যে ভোটে আমাদের সবার আস্থা ছিল সেরকম ভোটেও তো এরকমই এসছে। সেটা উনি বিশ্বাস করেন, উনি হয়তো 5%, 40 থেকে 5% নেমে আসছেন। সেই জন্য মানুষ মেরে ফেলা, গুম করা, সেনাবাহিনী দখল করা, মনে করেন হ্যাঁ 5%। যদি 5% নেমে এসে থাকে, উনি ওটা বুঝতে পারছেন, আমি বুঝতে পারি না, আমি 40% দিয়ে রাখছি, আমি তো তাকে মাথায় রাখতে চাইছি, কিন্তু আদতে সে 5% এসে দাঁড়াই গেছে ছাড়া বেড়া। আমার বিবেচনায় এত বড় একটি সংগঠন যেটাকে স্টার্ট করলাম, আমার ব্যাখ্যা করতে 10 মিনিট লাগলো, সেই দলের উনি প্রধান হয়ে তারপরে আবার ঢাল হিসাবে চতুর্দিকে ইন্ডিয়া, ভাবা যায় 140 কোটি মানুষ যে দেশ, সেই সরকারটা হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া কিছু বোঝে না, কিচ্ছু বোঝে না। গত 15 বছর ধরে তারা ইলেকশন হলেই প্রথম গোলাপ ফুল নিয়ে যদি কোনো রাষ্ট্রদূত প্রথম গিয়ে হাসিনার অভিনন্দন জানিয়ে, সেটা ইন্ডিয়ান দূতাবাস 5 মিনিটের মধ্যে ওরা রেডি করে রাখতো। তারা তো পরিপূর্ণভাবে তাদেরকে সমর্থন দিচ্ছে, তো জানা কথা। না না, আমি কেন এই কথাগুলো বলছি, এত বড় একটি রাজনৈতিক দল, ঐতিহ্য বলেন যা, মানে মুক্তিযোদ্ধা, আমরা সবথেকে মুক্তিযোদ্ধার নেতৃত্ব দানকারী, তাদের তো এই পরিণতি হওয়ার কথা না। 100 বছরের রাজনীতি যদি ধরি, 1000 বছরে যাব না, তো এইরকম পরিণতি, মানে কোনো নেত্রী এইভাবে তাকে চলে যেতে হচ্ছে দেশ ছেড়ে, সেই দলের পরিণতি, এটা ভাবা যায় না। মানে তাদের সাংগঠনিক ব্যাপার, তাদের অতীত ঐতিহ্য, এই যেমন ডিমান্ড করে, তারা এতটাই বিচ্ছিন্ন হয়ে গেছিলেন জনগণ থেকে, মানুষ থেকে, এখনো পর্যন্ত তাই। কিন্তু আত্মপরিচয় কেউ দাবি করে না যে আমি আওয়ামী লীগ করি। কয়েকজন একটা বাংলাদেশের রাজনীতিতে এটা আছে যে একটা কিছু ফুটাই দিলাম, দৌড় দিলাম। এখানেও আবার কথা আছে যে আবার আপনার কাছে কথা যদি শেষ না হয়ে থাকে, তাহলে একটা বিরতি নিতে হবে, বিরতি পরে আবার আপনার কাছে আমি আসতে পারি। দর্শক মণ্ডলী, একটা বিরতি দিচ্ছি, আমাদের সাথেই থাকেন। দর্শক, ফিরে এলাম ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকে। কথা বলছিলেন জনাব শামসুজ্জামান দুদু। জনাব দুদু, আমি যেখান থেকে শেষ করে মানে করতে চাইছিলাম, সে তার মধ্যে মূল বিষয়টি হচ্ছে যে বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে প্রধান দুটি দল হিসাবে ক্রমান্বয়ে অনেক দিন, 55 বছরের ইতিহাসে, তার আগের কথা বাদ দিলাম, স্বাধীনতার পরের দল বিএনপি, আর স্বাধীনতার একেবারে পাকিস্তানের প্রারম্ভেই আওয়ামী লীগের জন্ম। তো এখানে একটি দ্বিদলীয় সিস্টেমের, মানে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কাছাকাছি পৌঁছাই গেছিল, কিন্তু সেটাও পরবর্তী সময় মানে আওয়ামী বিবেচনাতে আমি বলবো, বা অস্থিরতা বা ক্ষমতা প্রীতি, যেভাবে বলি না কেন, এই জিনিসটা বাধাগ্রস্ত হয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে। এটি আপনাকে যদি, যেমন নিষিদ্ধ পলিটিক্স, যেন আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, ঠিক সেম থিং, মানে 75-এর একটা সময় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং সব দল নিষিদ্ধ হয়ে বাকশালের প্রতিষ্ঠা হয়েছে। সেটা ভালো কিছু বয়ে আনে নাই। প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে রাজনীতিতে, মুক্ত, যেটা মুক্ত বাক, মুক্ত চিন্তার যদি সুযোগ না থাকে, মুক্ত, এখন অনেকেই আওয়ামী লীগের আপনি নিষিদ্ধ করে ফেলে রাখছেন, সে আত্মপ্রকাশ করার চেষ্টা করবে, সরকার তাকে বিচার করে দণ্ড দিলে, আপনি যেটা যেমনভাবে বললেন
সেই দলের অনেক নেতাকর্মী থাকতে পারে যারা মানে কুলসিত রাজনীতির মানে ভার বহন করছেন, কিন্তু সেই ঘটনার সঙ্গে তারা নাও থাকতে পারে। যেমন বিএনপিকে 15-18 বছর যেভাবে মানে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছে মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ পিরিয়ডে, এটা তো সম্ভব হয় নাই। ঠিক তেমনি আমি যদি অতীতে অন্যান্য কোনো দেশের রেফারেন্সও দেখি, কোনো কিছু তার প্রয়োজনীয়তা যদি না ফুরায়, তাহলে ওই যে সরকারের রোশনলে পড়েই যে ওটা নিশ্চিহ্ন হয়ে যাবে এমন ঘটনা নাও ঘটতে পারে। এখন যে বিবেচনা আমার কাছে মনে হয়েছে, আওয়ামী লীগই পারে তাদের সঠিক ভাবনা চিন্তা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে সামনে আসতে। সেটি কেমন? আমি অন্যায় করে থাকলে আমি সেই অন্যায় স্বীকার করব কিনা, যেটা আগেও বলেছি, আমি বিচারের মুখোমুখি হব কিনা। যেমন আমি কোনোভাবেই মানে ওই লাইনে না গিয়ে, সুস্থ চিন্তা ভাবনার লাইনে না গিয়ে বিচ্ছিন্ন ওই যে রাস্তায় একটা বোমা একটা অমক করলাম, এই প্যানিকে সরকারের পক্ষ থেকেও আমি মনে করি সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে, তো স্বাভাবিক কারণে চিন্তা থেকে মানুষের নিরাপত্তার কথা সরকারই ভাববে। সেই ভাবনা যদি আওয়ামী লীগ ভাবতো কৌশলগতভাবে, তাহলে আওয়ামী লীগ প্রশংসিত হতো বলে আমার ধারণা, এবং কিছুটা হলেও তার উপরে মানুষের বিরক্তি কম হতো। কিন্তু এখন যেদিকে যাচ্ছে পরিস্থিতি, সেই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? যেহেতু আওয়ামী লীগের সামনে আসতে চাচ্ছে বিএনপি 4 মাসের একটি সরকার। বিএনপি 4 মাসের সরকার বললে ভুল হবে, একটি দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে গত 12ই জানুয়ারি একটি সরকার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করছে। সেই সরকারের দায়িত্ব পালনের জন্যে, যেমন এখন মানে গণঅভ্যুত্থানের পরে পরে ভারতের সঙ্গে আমাদের যে পরিস্থিতি এসে দাঁড়াইছে, সেটা কিন্তু আগের অবস্থানে নাই অনেকটাই। কিন্তু বর্ডারে মানে পুশিন থেকে শুরু আরও কিছু কিছু ঘটনা তৈরি হচ্ছে বা করার চেষ্টা হচ্ছে। আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে যদি গণতন্ত্র আমরা ফিরতে চাই, তাহলে আমাদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জি, আবু আলম মোহাম্মদ শহীদ খান কি বললেন? প্রায় একই প্রশ্ন আপনার কাছেও, কিন্তু এই প্রশ্নের শুরুটা আপনি করেছিলেন, ওইটা আমি বলছি না। আমি বলছি যে এই প্রেক্ষিতে সরকারি যে অ্যাকশনগুলো নিয়েছেন বা নিচ্ছেন, আপনি বসাবার্তায় কাবার দাঙ্গা মনে করছেন, আবার পাল্টা প্রশ্ন কেউ কেউ করছে আসলে এটা করে তারা আওয়ামী লীগকে জিয়ে রাখছে, কি মনে করেন? আর আলোচনাটা করতে করতে জনাব শামসুজ্জামান দুদু বলছেন যে আওয়ামী লীগ বরঞ্চ প্রাসঙ্গিক হতে পারত যদি তারা মানে তাদের যা ভুল ত্রুটি ইত্যাদি ইত্যাদি হয়েছে সেগুলো স্বীকার করতে করে জনগণের কাছে আসতো, তাহলে হয়তো জনগণ তাদেরকে আবার দিতে পারতো। মানে কথার মধ্যে উনি ডাইরেক্টলি বলেনি কি এক ধরনের রিফাইন্ড আওয়ামী লীগের ওই বক্তব্য আছে, কি মনে করেন আপনি? না, ওটা রিফাইন্ড না। আপনি একটা দল তার যে আত্মসমালোচনা বা তাদের যে কার্যক্রম সরকারে থাকার সময় করতে পারে, সরকারের বাইরে যখন যে কোনো রাজনৈতিক দল থাকে তারাও যে সমস্ত আন্দোলন সংগ্রাম আদর্শ উদ্দেশ্য নিয়ে কাজ করে, তারাও প্রতি বছর বা প্রতি একটা 6 মাস পর রিভিউ তো করতেই পারে, এবং রিভিউ করার মধ্য দিয়ে তাদের ত্রুটি বিচ্যুতিকে চিহ্নিত করা, এবং সেখানে যদি অন্যায় অপরাধ হয়ে থাকে, যা কিছু হয়ে থাকে, সেটার ব্যাপারে তাদের তো ক্লিয়ার কাট একটা ভিশন নিয়ে আসতে হবে। এসে নিশ্চয়ই বলতে হবে যে না, আমরা এই জিনিসে আমাদের কী ছিল, বাড়াবাড়ি ছিল, আমরা অন্যায় করেছি, এইসব আসতেই পারে। এখন আপনি কেন তাহলে আওয়ামী লীগকে রিভিউ করতে বলতে? আমি তো জামাতে ইসলামকে কোনো রিভিউ করতে বলি না, বা অন্য কোনো দলকে তো রিভিউ করতে বলি না। আমরা কিন্তু আওয়ামী লীগকে বলছি যে তাদের সুযোগ আছে, রিভিউ করে তারা আসতে পারে। কেন বলি যে এদের যে সমর্থন, সেটা আপনি 5% না হলেও 5% হলেও সেটা অনেক বড় সমর্থন। সেটা কত সমর্থন আমরা জানি না, যে নির্বাচন ঠিকমতো হয়নি। সো আপনি যেটা বলছিলেন যে 91, 96, 2001, 2008 এই নির্বাচনগুলো যদি আমরা পর্যালোচনা করি, সেগুলো তো তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছে এবং মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে, মোটামুটি বলছি। কেন কোনো জিনিসই 100% গ্রহণযোগ্য কখনোই হবে না, এবং 100% ফুল প্রুফ কিছু করা যাবে না।
মোটামুটি মানুষ যাতে মনে করে যে আমি যেভাবে ভোট দিয়েছি সেভাবে ভোট গণনা হয়েছে এবং সেভাবে নির্বাচনের ফলাফল ডিক্লেয়ার করেছে এবং সেভাবে একটি দল দায়িত্ব নিয়েছে, এরকম যদি সাধারণ জনগণ ধারণা করে এবং অন্যান্য রাজনৈতিক দল যদি এটা বুঝতে পারে তাহলে সেটাকে গ্রহণযোগ্য একটা নির্বাচন বলতে হবে। এখন আমরা কেন এত আওয়ামী লীগ নিয়ে আলোচনা করি? আওয়ামী লীগ তো প্রাসঙ্গিক আছেই, প্রাসঙ্গিক করছে কিনা সেটা তো গভর্নমেন্ট যখন এইসব কাজ করবে আওয়ামী লীগ এখন প্রাসঙ্গিক, আমরা ডিসকাসিং। ডিসকাস করছি না আমরা, কেন বটেই, ডিসকাস করছি? বটেই। নিষিদ্ধ, আপনি তো ইচ্ছা করলে ডিসকাস নাও করতে পারেন। এই টেলিভিশন স্টেশনের কি দরকার পড়ছে 23শে জুন নিয়ে ডিসকাস করা? বিকজ কার্যক্রম নিষিদ্ধ। আমরা তিনজনই এখন ওই কার্যক্রম নিষিদ্ধর যে আইন আছে সেই আইনে শাস্তিযোগ্য অপরাধ করছি কিনা এটা কিন্তু একটু অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমি চিন্তা করতেছি যে এটাও কোনো শাস্তিযোগ্য অপরাধ এটাকে কিনা, একটা প্রশ্ন করতে পারি বলে আমি একটা জবাব দিয়ে ফেলি, তাই না? আমি প্রাসঙ্গিক করছি তা না, পুলিশ আর্মি তো প্রাসঙ্গিক করে আমি ফেলছে। সেটাই বলছি, রাষ্ট্র যখন প্রাসঙ্গিক করে, রাষ্ট্র যখন রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী যখন কথা বলেন, যখন ডিপ্লয় করা হয়, যখন এত কিছু করা হয়, তখন নিশ্চয়ই এই আলোচনাগুলো আসবে এবং ছবিও আচ্ছা, আসবে। আমি যারা বললাম, আমি আরেকটা প্রশ্ন আপনাকে এরকম করি, ধরেন যদি এই কাজগুলো করা না হতো, পুলিশ ডিপ্লয় করা না হতো, আর্মি নামানো না হতো, আপনি কি মনে করেন এই মিছিল আরো কত বড় হতে পারতো বা কি হতে পারতো? আমাদের কাছে কিন্তু না, আমি ঠিক গণকের মতো কয়েকটা উদাহরণ আছে, যেমন জানাজা হয়েছে কারো কারো, তোফান আহমদ সাহেবেরও জানাজা হবার ব্যাপার ছিল, পুলিশ করতে দেয় নাই, যদি জানাজা হতে দিত তো সব মিলে কি মনে করে কি হতে পারতো? না, এইটা আমরা চাই আলোচনা করি। আওয়ামী লীগের যে একটা ব্যাপক গণসমর্থন আছে সেটা সরকার গঠন করার মতো নাই, হয়তো নির্বাচনে জেতার মতোও নাই। আপনি এখন যদি নির্বাচনেও ছেড়ে দেন আওয়ামী লীগকে, আওয়ামী লীগ নির্বাচনে জিতে সরকার গঠন করবে এরকম মনে করার মতো অবস্থা এখন আমার চোখে এরকম অবস্থা নাই। আওয়ামী লীগ হয়তো কিছু সিটে জিততে পারে এরকম অবস্থা আছেই তো। আপনি খেলতে নামেন না সবাইকে নিয়ে, তারপর না বোঝা যাবে। যদি আপনি নামতেই না দেন, এই আমি পড়তেছিলাম একটু আগে 1971-এর ঘটনাবলী, আমি এখন প্রত্যেক দিন পড়ি এভরিডে। এই মাত্র পড়লাম 22শে জুন 1971, মুসলিম লীগের সভাপতি আব্দুল কায়েম খান, তার আগে কিন্তু আওয়ামী লীগকে বেআইনি ঘোষণা করা হয়েছে। আব্দুল কায়েম খান বক্তৃতা করতেছে যে বেআইনি আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। তো ওই পরিস্থিতি আর বাংলাদেশের এখনকার 26-এর পরিস্থিতি এক না। বাট আওয়ামী লীগের রাজনৈতিক যে এই পথ চলা, তার মধ্যে আওয়ামী লীগ কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে আগেও পড়েছিল। এত বড় চ্যালেঞ্জের মুখে আওয়ামী লীগ কখনো পড়েনি, এত বড় চ্যালেঞ্জের মুখে। ওইটাও একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, বাট ব্যাপক জনগণ আওয়ামী লীগের সাথে ছিল। তো এখন আপনি আওয়ামী লীগের ভুল ত্রুটি নিয়ে আলাপ আলোচনা করা, তাদের সাথে কি আমরা এই স্পেস দিয়েছিলাম? মানে এখন বিএনপির কথা বলছেন, মানে ডক্টর ইউনূস এবং তখন যারা এই যে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের শক্তি বলে যারা ক্ষমতার কাছাকাছি ছিলেন, যারা ক্ষমতাটাকে কক্ষিগত করেছিলেন, যদি এটা বলি বোধহয় এটাই সবচেয়ে ডিপ্লোম্যাটিক আমার কাছে মনে হবে। অনেকে অনেক গালাগাল করে কথা বলেন, আমি গালাগাল করতে পারি না কথাবার্তায়। একেবারে কক্ষিগত করে যারা রেখেছিলেন তারা কি কখনো এটা চিন্তা করেছেন? কখনো কি এই আলোচনাটা হয়েছিল? তখন তো আপনার লোকজন যেভাবে আলাপ আলোচনা করতো, ধরেন এনসিপি, জামাতে ইসলাম, বিএনপির আলোচনা অনেক বেশি যৌক্তিক ছিল। বাট বিএনপি পরে তাদের স্ট্যান্ড কিছুটা পরিবর্তন করেছে, বিএনপি এখনও নতুন স্ট্যান্ডে আছে। তো এই যে ওই সময়কার আলাপ আলোচনায় আওয়ামী লীগকে কি এই সুযোগ দেওয়ার সুযোগ হয়েছিল? আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন, নেলসন ম্যান্ডেলা, এইসব নিয়ে আমরা আলোচনা করেছি না? ডক্টর ইউনূসের প্রতি মানুষের একটা বিশ্বাস ছিল। ট্রাই না করলে আমরা বুঝতাম না, মানে আমরা ট্রাই করার পর এখন বুঝতেছি যে ডক্টর ইউনূসের যে মানুষটা, একটা নোবেল লরেট, রাষ্ট্র পরিচালনায় একদম ব্যর্থ একটা মানুষ, এইটা যদি উনি দায়িত্ব না নিতেন তাহলে তো আমরা কখনো বুঝতাম না। আমরা হয়তো মনেই করতাম যে ভাই এইরকম একটা লোক ছিল, তারে যদি একবার দায়িত্ব দিতে পারতাম তাহলে বোধহয় নেলসন ম্যান্ডেলা হয়ে যেতে পারতেন উনি, বা মহাথির মোহাম্মদ হয়ে যেতে পারতেন, অথবা সিঙ্গাপুরে লি কুয়ান হতে পারতেন। মানে এরকম লোকের সাথে কিন্তু তুলনামূলক আলোচনাটা আসছিল যে উনি এমন কাজ করতে পারেন, উপদেষ্টারা এমন কাজ করতে পারেন যে এই দেশটাকে ওইটুক জায়গায় নিয়ে যেতে পারেন, তারপরে দেশে উদার গণতন্ত্র চলুক, সব কিছু চলুক। বাট ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ সেখানে যে সমস্ত কাজ করেছে, এই কাজের মধ্যে দিয়ে তারা তো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করার কোনো সুযোগই তো রাখে নাই। তো আপনি এই যে এখন আলোচনা করে তারা আসুক বা তারা একটু বলুক যে তাদের আত্মসমালোচনা করুক, তারা ক্ষমা প্রার্থনা করুক, তো আপনি তো এগুলো একটা ফর্মালিটিজের মধ্যে দিয়ে বা আলাপ আলোচনার মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু এটা কিন্তু নেগোসিয়েশনের ব্যাপার, প্রস্তাব করছে না, এটা একটা নেগোসিয়েশনের ব্যাপার। কিন্তু তাদের কাছে তো প্রস্তাব করছে, এটা একটা আলোচনা করার। হ্যাঁ, মানে আমরা চাচ্ছি, মানে আমি মানসিকভাবে চাচ্ছি, বাট এটার সুযোগটা তো আমি চাওয়া দিয়ে, দুদুভাই চাওয়া দিয়ে, আপনার চাওয়া দিয়ে তো এটা হবে না।
বা ওই যে রিফাইন আওয়ামী লীগের কথাবার্তা শুনছি, সেনাবাহিনী প্রধানও কার সাথে কথা বলছেন। সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। না, না, সেটা it's okay. আমি চাই না যে আওয়ামী লীগ প্রত্যাবর্তন করুক, কথার কথাই বলছি আমি। এটা আমার বিশ্বাসও হতে পারে, আবার আমি উল্টাটাও বিশ্বাস করতে পারি। কিন্তু আমি এটা বিশ্বাস করা সত্ত্বেও আমি মনে করি যে আওয়ামী লীগ যদি আজকে ওই ওল্ড লিডারশিপ বাদ দিয়ে নতুন ফ্রেশ লিডারশিপ দিয়ে মানুষের কাছে আসতো, তাদের ভুল স্বীকার করতো এবং বলতো যে আমরা এখন থেকে ঠিক মতো দেশ গড়ে এই কাজ করব, তাহলে তাদের সমর্থন বেড়ে যেতে পারতো। এটা মনে হয় আমার। অলদো আমি চাই না যে উনি সেটা তো আপনার রাজনৈতিক স্ট্যান্ড, আপনি চান কি চান না, এটা কিন্তু খুব গণতান্ত্রিক স্ট্যান্ড হলো না। কারণ আপনি এইভাবে চাইতে পারেন না যে অমুকে আসতেই পারবে না রাজনীতিতে, অমুকের প্রত্যাবর্তন চায় না। আরও কথাটা যদি আমরা ভালো মতো সাজানোর চেষ্টা করি, আপনার কথাটাই যদি আমরা এই ফ্যাসিবাদী চরিত্রের যে আওয়ামী লীগ হয়ে উঠেছিল সেইটার প্রত্যাবর্তন চাই না। কিন্তু আওয়ামী লীগ অ্যাজ এ দল যদি গণতন্ত্রের জন্য কাজ করে, যদি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করে এবং দেশের উদার গণতন্ত্র প্রতিষ্ঠায় যদি তারা তাদের কাজ করতে চায়, তাহলে নিশ্চয়ই ওরকম একটা আওয়ামী লীগ আসতেই পারে। এখন আওয়ামী লীগের বদলে কি আমরা অন্য একটা পার্টি চাই? মানে আওয়ামী লীগ নাম বদলাইলে কি ওটার বাইরে চলে আসবে? এরকম তো নাও হতে পারে। এবং আওয়ামী লীগ নাম বদলাবে কেন? আওয়ামী লীগের অনেক লোক আছে, তারা 10টা পার্টি বানাইতে পারে। আওয়ামী লীগের এত লোক আছে যে তারা আরও 10টা পার্টি বানাইতে পারে। যে 10টা পার্টি কিন্তু বাংলাদেশের যে 50টা রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত এবং একটা ইসলামী আন্দোলনের যে দলটা, এই 3, 4, 5টা দলের বাইরে আওয়ামী লীগের মধ্যে থেকে মানে 10টা পার্টি বানাইলে তারা তো এদের চেয়ে বড় হবে। এটা খুব স্বাভাবিক। এটা এর উপরে বলা যায় না। আমার মনে হয় যে একটা দল ভেঙে দুটো দল হলেই কোনো দলের না, এরকম ছোট ছোট ওই বক্স ওয়াগন পার্টি হলে এরকম থাকে। বিএনপি থেকে 2-4 জন লোক চলে গেলে কিছুই হয় না। না, বিএনপি থেকে 2-4 লোক কিছু না, আওয়ামী লীগ থেকেও গেছে লোক, কিছুই হয় না। এই যে বিএনপি থেকে লোকজন 2-4 জন গেছে না, আওয়ামী লীগ ভেঙে গেছিল, বাকশাল হয়েছিল, একটা তো টেকে নাই। কাজে 10টা ভাঙার শক্তি আছে, তার তো পরের কথা, দুটো ভাঙার শক্তি নেই দলের মধ্যে। হতে পারে, মানে এক একভাবে অ্যানালিসিস তো করেই, এর তো কোনো স্ট্যাটিক জিনিস নয়, ফাইনাল কোনো জিনিস নয়, সেই অর্থে বলছি আমি। সেই অর্থে আওয়ামী লীগ কীভাবে, আওয়ামী লীগের একটা স্পেস, আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের রাজনীতি করে, যারা ওই রাজনীতিতে যাদের বিশ্বাস আছে, তাদেরকে মনে হয় একটা স্পেস দেওয়ার সুযোগ আছে এবং স্পেসটা দেওয়ার জন্য আলাপ আলোচনা করতে হবে, আলাপ আলোচনা শুরু করতে হবে। আমরা যেটাই চাই যে এই আলোচনার ভিত্তিতে আপনি আসতে পারেন কি আসতে পারেন না। এখন আপনি যদি মনে করেন আমরা অনেককে আলোচনা করতে বলি, ও হিটলারের যে পার্টি ছিল নাৎসি, আসেই তো নাই, কি হয়েছে তাতে, কি আসে যায়? তো ঠিক আছে, জার্মান এটা করতে পারছে, আপনি বাংলাদেশ এটা করতে পারবেন কিনা? ওই যে দুদু ভাই আরেকটা কথা বললেন না, ওই যে পাশে 140 কোটির একটা দেশ, যে 4000 কিলোমিটার, ওটা একটা উদাহরণ। মানে জার্মান যেটা করতে পারছে সেটা আমরা এখানে করতে পারবো কিনা? ও জার্মানের পাশে কিন্তু এই যে 140 কোটি লোকের দেশ এবং একেবারে যে সাপোর্টটা তারা দেয় আওয়ামী লীগকে, এই 4000 কিলোমিটার বর্ডার, তো এই জিনিসটা তো আপনাকে তো সব পারিপার্শ্বিক অবস্থা চিন্তা করতে হবে। আপনি সেটা করেন। এবং একটা বিশ্বযুদ্ধের পরে জার্মানি আপনি দখল করছিলেন, দখল করে কতদিন রাখছেন? এখনও আমেরিকান সৈন্যরা জার্মানিতে থাকে, জার্মানকে ডিভাইড করা হয়েছিল। এইসব আলোচনা যারা করে, যে নাৎসি ফ্যাসিস্ট, এই মানে অনেক আলোচনা আমরা করতে পারি। এসব যারা আলোচনা করে যে আওয়ামী লীগ একটা মাফিয়া দল, নাৎসি পার্টি, ফ্যাসিস্ট পার্টি, নাৎসিরা যেমন করতে পারেনি রাজনীতি, তারাও করতে পারবে না। আমার মনে হয় যে আমি ওই আলোচনার আমি কোনো মানে দেখি না, মানে ওই আলোচনা খুব গভীর আলোচনা, খুব তাত্ত্বিক আলোচনা, এরকমটা আমি মনে করি না। এখানে আওয়ামী লীগের একটা সুযোগ পাওয়ার চান্স আছে, এবং আপনি সুযোগ না দিলে সুযোগ কীভাবে সৃষ্টি হবে সেটা তো আমি জানি না। এটা দুদু ভাই একটু বললেন না, 5 বছর 10 বছর পরে কী হবে আমরা তো জানি না। একেবারে একটা ভিন্ন আলোচনার মধ্যে আমি যাচ্ছি না, তবে এখানে যদি সময় পাই খানিকটাই আলোচনা আমি করতে চেষ্টা করবো। কিন্তু তার আগে আমি যারা শামসুজ্জামান দুদুকে জিজ্ঞেস করি, প্রথম কথা হচ্ছে উনি যেটা বললেন যে এরকম একটা সুযোগ আছে, এই স্কোপ তাদেরকে দেওয়া যায়, এই সম্পর্কে আপনার কিছু যদি মনে হয় সেটা আপনি বলবেন। কিন্তু তারও আগে আমার মধ্যে প্রশ্নটা ছিল, এই যে ধরেন গাজীপুরের রিপোর্ট আমি একটু আগে করলাম না, মিছিল করেছে, পুলিশকে বলেছে ডোন্ট কাম, অসুবিধা হবে, পুলিশ কিছু করে নাই। বা অন্য জায়গাতে পুলিশের অ্যাকশনের কথা কিন্তু আমরা এখন পর্যন্ত খবর পাইনি। তার মানে পুলিশ কি দেখছে, মিছিল করছে কিন্তু ওরা দেখছে, কিছু করছে না। গভর্নমেন্টের পলিসি কি এরকমই যে ওরা মিছিলও যদি করে চুপচাপ দেখো, কিছু করবে না? হোয়াট ইজ দি গভর্নমেন্ট পলিসি রিয়েলি? আমার কাছে যেটা মনে হয়েছে, ধরেন গত 2 দিনের ঘটনা বা আজকেও, সরকার স্থিতিশীলতা পছন্দ করছে বলে আমার ধারণা। আর আওয়ামী লীগ যে পথটা বেছে নিয়েছে সেটি প্রতিষ্ঠাবার্ষিকী হলেও তারা তাদের উপস্থিতি জানান দিতে চাচ্ছে
সেটি আনুষ্ঠানিক কোনো সভা বা আনুষ্ঠানিক কোনো মিছিল এমন না, হঠাৎ করে ধানমন্ডি থেকে কিছু মানুষ বেরিয়ে তারা মিছিল করছে, যাতে এটা মানে তারা যে আছে দেশের মধ্যে বা তারা যে আওয়ামী লীগ যে আবার সামনে আসতে পারে এটার মানে একটা জানান দেওয়া, এটা আমার কাছে মনে হয়েছে। তা আমরা আওয়ামী লীগকে যেভাবে দেখতে চাই, মানে আমরা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, লিবারেল ডেমোক্রেসি যেভাবেই ব্যাখ্যা করি না কেন, আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রের সপক্ষে ভূমিকা পালন করবে এবং করেছে। এর মধ্যে দিয়ে কিন্তু আওয়ামী লীগ এগিয়েছে, মানুষের সমর্থন ভালোবাসা যেভাবে বলি না কেন। কিন্তু সার বিচ্যুতি ঘটার কারণে মানে সময়ে সময়ে বা রাজনীতির বাঁকে বাঁকে আওয়ামী লীগ তার পরিণতি ভোগ করেছে। যেমন শেখ মুজিবুর রহমানের সপরিবারের যে পরিণতি, সেটা রাজনৈতিকগতভাবেই এই ঘটনার উনি মুখোমুখি হয়েছেন বলে আমার কাছে মনে হয়েছে। ঠিক তেমনি ধরেন একটা দীর্ঘ প্রায় ১.৫ যুগেরও বেশি সময় একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, যেভাবে হোক ছিল, কিন্তু সেটি যে কতটা আওয়ামী লীগের ক্ষতির কারণ হয়েছে এই ক্ষমতাটাকে, সেটি তারা অনুধাবন করতে পেরেছে কিনা। অর্থাৎ ক্ষমতায় গেলেই, ক্ষমতায় থাকলেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অমুক তমুক, যেমন দেখেন না একটা রাষ্ট্রপতি পাবনা থেকে এনে, মানে এটা তো শেখ হাসিনাই, ওর থেকে অনেক ভালো ভালো রাজনৈতিক ব্যক্তি আওয়ামী লীগে ছিল, কিন্তু উনি ওনাকেই পছন্দ করছিলেন এবং উনি ওনার পক্ষের লোক এটা উনি মনে করছেন, কিন্তু আদতে তো তা না। উনি ক্ষমতার লোক, উনি পদের লোক। এটা মানে এরকম ব্যক্তি কিন্তু এর আগে কখনো দেখা যায়নি। 3টে সরকারের তিনি অবস্থান করছেন। আমি কেন এই কথাটা বলছি, আওয়ামী লীগ কি আওয়ামী লীগের নেতারে বুঝতে পারে নাই আমার ধারণা। এমনও তো হতে পারে যে উনি এই 3rd টাইম প্রেসিডেন্ট হওয়ার আগে কোনোভাবে শেষ পর্যন্ত শেখ হাসিনা একটা স্যাংশন নিয়েছেন এবং তিনি বলেছেন আপনি হন, আপনি বেইমানি করেছে, এরকম তো হতে পারে। আমি ওই বিশ্লেষণে আপাতত যাচ্ছি না, এই জন্যে আমার কাছে এটা মনে হয়েছে যে দৃশ্যমান যা হচ্ছে তাই বলছে। হ্যাঁ, আওয়ামী লীগ যা মানে ভাবছে আদতে সেটা আওয়ামী লীগের জন্য। এই যে ধরেন 3টে ইলেকশনে এমন হতে পারতো, নর্মাল ইলেকশন হলে একটা ইলেকশনে তিনি পরাজিত হতেন, 2টি ইলেকশনে জিততে পারতেন, কারণ এই ধারাবাহিকতা আছে। কিন্তু বিএনপি একবার হারছে আবার জিতছে, আওয়ামী লীগ একবার হারছে আবার জিতছে, সেটাই আওয়ামী লীগ সন্তুষ্ট থাকতে পারে নাই। অর্থাৎ কন্টিনিউ করব, এবং এই 3টে টার্মের সুফলটা কি আর ব্যর্থতা কি আর তার পরিণতি কি যদি আলোচনা করি, এটা আওয়ামী লীগের নেতাদের পক্ষে, হাসিনার পক্ষে তো যায় নাই আমার ধারণা। আপনি যত চেষ্টাই করেন না কেন, চট করে কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগ নিতে পারবে এবং মানুষের ভিতরে যেতে পারবে এটা তারা মনে করছে না। এবং ওই ধরনের আমরা তো বলি যে অনেক সুসংগঠিত দল প্রশাসনে ছিল, পুলিশে ছিল, মিলিটারিতে ছিল, কেউ রক্ষা করতে পারে নাই। আওয়ামী লীগের হাতে যা ছিল সেটা মানুষ প্রত্যাখ্যান করেছিল। এখন যদি আমি আবার মনে করি তারা সহজেই চলে আসবে, কেন আসবে সেটা আগে ভাবতে হবে। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে যারা আছেন এখন, তারা মানুষের ভালোবাসা নিয়ে আছেন। যখন বিচ্ছিন্ন হবে আর তারা যদি আবার আওয়ামী লীগের পথ অনুসরণ করে যারা ক্ষমতায় আছে, তাহলে পরে তাদের একটা সম্ভাবনা থাকতে পারে। কিন্তু গণতন্ত্র রীতি নীতি নিয়ম কানুনের মধ্য দিয়ে যদি এই সময় পার করে, অর্থাৎ বিরোধী দল এবং সরকারি দল, সেই জায়গায় আওয়ামী লীগের জায়গা পাওয়াটা অত সহজ ব্যাপার বলে আমার কাছে মনে হয় না। জামাতকে যেভাবেই আমি ব্যাখ্যা করি না কেন, 71 তারা অতিক্রম করছে, এখন 24কে আওয়ামী লীগ অতিক্রম করতে পারবে কিনা। যেমন 71-কে অতিক্রম করেছে, মানে তারা এরকম একটি ঘৃণ্য দল জামাত ইসলাম, তারা আবার পার্লামেন্টে কিন্তু এখন প্রধান বিরোধী দল। স্টেটমেন্টটা কিন্তু অনেক বড়, যা আমি হজম করতে পারছি না। না, আপনি হজম না করতে পারলো এটাই বাস্তবতা। না না না, 71কে অতিক্রম না, 71-এর পরিণতি তাদের ভোগ করতে হয়েছে, কিন্তু তারা মানুষের মধ্যে এসে তারা কিন্তু তারা এই যেমন বিভিন্ন গণ আন্দোলনের সঙ্গে তারা ছিল। 71 মোছার কোনো সুযোগ নাই।
জামাত যতদিন থাকবে, আমরা থাকি আর না থাকি, জামাত যতদিন থাকবে তাদের ৭১ মাথায় করে ঘুরতে হবে। যতই জাতির কাছে ক্ষমা চাক বা মানে তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করুন, ইতিহাস তো কখনো মোছা যায় না। যেমন আওয়ামী লীগের এই যে গণহত্যার যে প্রসঙ্গটা, হতে পারে যে জামাতের সঙ্গে ওই সময়ের সঙ্গে এই সময় তুলনা করাটা অতটা মিলবে না, কিন্তু এটাও তো একটা ঘটনা। তো সেই জিনিসটা আপনি যত অনুশোচনা করেন, যাই করেন, ঘটনা থেকে যাবে, কিন্তু মানুষের মধ্যে জায়গা যদি আপনাকে করতে হয় এবং যেতে হয়, তাহলে ত্রুটি তো গণতান্ত্রিক কর্মীদের স্বীকার করতে হবে। ইম্পর্টেন্ট কথা তুলেছেন, আমি আবার যদি সময় পেয়ে আসবো আপনার কাছে। যারা বাবু আর মোহাম্মদ শহীদ খান কী বলবেন? এই জায়গাটা খুব মানে আমি জাস্ট ওই পয়েন্টে রেজ করতে চিন্তা করছিলাম যে আওয়ামী লীগ যদি মাঠে না থাকে, আওয়ামী লীগ যদি রাজনীতি করতেই না পারে, রাজনীতি করার স্পেস যদি না দেয় রাষ্ট্র, মানে সরকার পরিচালনা করছে রাষ্ট্রকে, সেই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তাকে যদি আমরা ঠেকিয়ে রাখি, স্পেসটা কাদের কাছে যাবে? সেই স্পেসে অন্য কোনো মানে এটা আপনি যুক্ত করে বলবেন যে আওয়ামী লীগের ফিউচারটা কী হতে পারে? অন্য কোনো স্পেসটা কাদের কাছে চলে যাবে? এই স্পেসটা ওই যে ৭১-এর যে পরাজিত শক্তি, ৭১-এর যে দানবরা, তারা তো অলরেডি সে অনেক স্পেস নিয়ে নিয়েছে, অনেক স্পেস। এই স্পেসটা কেন পেয়েছে, এটা একটা বড় নির্বাচনের বিষয়ে একটা বড় রিসার্চ হতে পারে ভবিষ্যতে। এই নির্বাচনে এই ফলাফল এবং জামাতের যে এই ফলাফল এবং জামাত যেভাবে সোশ্যাল মিডিয়া এবং তাদের বট বাহিনী যেরকম একটা মোটামুটি একটা আতঙ্কগ্রস্ত করে ফেলেছিল বাংলাদেশের মানুষকে, প্রগতিশীল মানুষকে। বাংলাদেশে অনেক মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছিলো, কী ব্যাপার, জামাত কি ক্ষমতায় চলে আসছে কিনা। 180 সিটসের একটা হিসাবও তারা মোটামুটি বের করে ফেলেছিল, এবং এর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই যুক্ত ছিলেন, এরকম অভিযোগ পাওয়া যায়। তো সেই সময় কিন্তু মানুষ সিদ্ধান্ত নিয়েছে, ভোটাররা সিদ্ধান্ত নিয়েছে। সংখ্যালঘিষ্ঠ মানুষ, তাদেরকে সংখ্যালঘিষ্ঠ বলতে চাই না, আমাদের দেশে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা ভোট দিতে গিয়েছেন, সবাই জানি কোথায় ভোট দিয়েছেন, আমরা সবাই জানি। আওয়ামী লীগের যে সমস্ত লোক ভোট দিতে গেছে অধিকাংশ জায়গায় কোথায় ভোট দিচ্ছে আমরা সবাই জানি। তো সুতরাং এই যে স্পেসটা, আপনি এই স্পেসটা যদি আমরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে স্পেসটায় কাউকে যদি ওই সুযোগটা নাই থাকে, বিলীন হয়ে যেতে পারে। আওয়ামী লীগ নামে কোনো দলই নাই থাকতে পারে, নাও থাকতে পারে, অনেক দল বিলীন হয়ে গেছে না। মুসলিম লীগের বিলীন হয়ে যাওয়াটা কিন্তু এই যেরকম নির্বাচনের মধ্যে দিয়ে হয়েছে, মুসলিম লীগকে নিশ্চিত করতে লাগেনি, আস্তে আস্তে জনগণই তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের রাজনীতির জন্য। তো এখন এই যে দল নিষিদ্ধ করার ব্যাপারে আমরা অনেক আলোচনা করছি। আসলে দল মত এইসব নিষিদ্ধ করলে আসলে ফাইনালি কোনো লাভ হয় না। একটা দল নিষিদ্ধ করে রাখলেন বছরের পর বছর এবং সেই দলটা বিলীন হয়ে যাবে, এরকম ভাবার বা চিন্তার এরকম কোনো কারণ আমি দেখি না যে এরকমভাবে হতে পারে। সুতরাং ওইসব জায়গায় অনেক বড় উদার আলোচনার দরকার। মুসলিম লীগ তো নিষিদ্ধ করতে হয়নি ওদেরকে, জি নিষিদ্ধ করা তো হয়নি মুসলিম লীগকে কখনো। মুসলিম লীগ বিলীন তো হতে পারে, বিলীন হয়েছে ভোটের মাধ্যমে। সেটাই তো আমি বলছি যে আপনি খেলার মাঠে বিলীন হয়ে যাক না, দল বিলীন হয়ে যাবে, তো বড় দল নিষিদ্ধ করে তো আপনার নাৎসি পার্টি, ওই তো নাৎসির কথাটা আমি একটু আগেই বললাম। আপনার কিছু বক্ত আছে যারা এই সব কথা অনেক বেশি বলে, নাৎসি, ফ্যাসিস্ট, মাফিয়া, এইসব কথা অনেক বলে। বাট ফাইনালি বেশি না, নাৎসিটা তো আপনি বেশি আর কম বলেন, যাই করেন না, যাই হোক, নাৎসিকে আপনি যাই বলেন, বিশ্বযুদ্ধের ওই সব বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করার দরকার নেই। মাইন্ড ক্যাম্প পড়তে হবে, ওইখানে আরও অনেক ইতিহাস পড়তে হবে, অনেক কিছু আছে, কোথায় বিশ্বযুদ্ধে ভুল হলো, হিটলার কেন রাশিয়া আক্রমণ করলো, দেয়ার আর নো মেনি থিংস, এবং তার বিরুদ্ধে যারা ছিল, তাই না? নিষিদ্ধ ঘোষণা করে যে দলকে বিলীন করে যায় না, তার উদাহরণ আছে যে যায়, আছে, কিন্তু সেইটার প্রেক্ষাপট আর এখনকার 24-এর প্রেক্ষাপট একই রকম না। ওটা একটা বড় বিশ্বযুদ্ধ ছিল, বিশাল ঘটনা এবং বিশাল বিশ্বযুদ্ধ, এবং সেখানে তার মধ্যে দিয়ে একটা মানে দেশের পতন, এবং দেশটা কিন্তু পরাধীন হয়ে গেছিল, দেশটা কিন্তু স্বাধীন ছিল না। বার্লিন ওয়াল এই 90-এর দিকে বার্লিন ওয়াল ভাঙছে, দেশটা একত্রীভূত হয়েছে। তার আগে আমরা দুইটা দেশে ভাগ করে দিচ্ছে বিশ্ব নেতারা বা বিশ্বের যারা কর্তৃত্ব পেয়েছিলেন, এই আমেরিকানরাই করছে, ব্রিটিশরাই করছে, তাই না? তারপর তো জার্মানি উঠে আসছে, হ্যাঁ ওই দল নাই, জার্মানি উঠে আসছে, তো জার্মানিতে ডানপন্থী পার্টি নাই, ফ্রান্সে কি ডানপন্থী পার্টি নাই, ইটালিতে কি ডানপন্থী পার্টি নাই। এইসব ডানপন্থী পার্টি তো ফ্যাসিস্ট পার্টি ওই অর্থে।
এই ডানপন্থা যারা চর্চা করছেন তারা তো গণতন্ত্রের ওই চর্চাটা নাই, যে বিশাল গণতন্ত্রের চর্চা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হয়েছিল, সেই গণতন্ত্রের চর্চা থেকে অনেক দেশ সরে আসছে। ভারতই তো সরে যাচ্ছে তাদের গণতন্ত্রের চর্চা থেকে, হিন্দুত্ববাদের দিকে ঝুঁকে পড়ছে, তাই না? যে উদার গণতন্ত্র, সিকুলারিজম, এইসব জিনিস তো মার খাচ্ছে আস্তে আস্তে বিশ্বে। তো সব জায়গায় এরকম ঘটনা ঘটছে। সুতরাং ওদেরকে একেবারে বিলীন হয়ে গেছে, ওই নামে দলটা নাই, বাট অন্য ভিন্ন নামে কিন্তু ওই গ্রুপ আছে, ভিন্ন নামে ওই লোকগুলো সংগঠিত হচ্ছে এবং তারা কোথাও কোথাও ক্ষমতায় চলে যাচ্ছে। কিন্তু তো সো কী হবে এটা তো এখনই একেবারে ফাইনাল কিছু বলা যাবে না। এই 23শে জুনে কিছু হবে না, আগামী 23শে জুন আসুক, তারপরে 23শে জুন আমরা তো কতদিন বেঁচে থাকবো জানি না, বাট আফটার 5 ইয়ার্স 10 ইয়ার্স কী হবে আমরা তো জানি না। মানে তবু ধরেন এটা কি সংক্ষেপে বলা যায় যে কি হতে পারে, কি দেখেন আপনি আওয়ামী লীগের ফিউচার বা শেখ হাসিনার ফিউচার সংক্ষেপে? কারণ আমার হাতে 2 মিনিট 1 মিনিট সময় এক লাইনে বলবো যে শেখ হাসিনা তো তার বয়স চিন্তা করেন এবং তার যে সরকার ছিল সেই সরকারের যে সমস্ত দায় তার উপরে বর্তিয়েছে, সব মিলিয়ে শেখ হাসিনার কতদিন পরে তার ফিরে আসা সম্ভব হবে এটা বলা খুব মুশকিল, এবং ওনার বয়স তাকে কতদিন পর্যন্ত ওই রাজনীতিতে অ্যাক্টিভ থাকে অ্যালাউ করবে এটাও বলা খুব মুশকিল। এবং উনি তো নাই দেশে, যে মানুষটা দেশে নাই তার সম্পর্কে আর কি আলোচনা করবো, উনি তো দেশের বাইরে আছেন, আসতে চান। থ্যাংক ইউ। যারা শামসুজ্জামান দুদু, যদিও আপনি বিএনপি করেন, মানে এটা বলছি এই কারণে যে আপনি আওয়ামী লীগ করেন না, এবং আওয়ামী লীগ বিএনপির লড়াই তো আছেই, তারপরেও নির্মোহভাবে আবেগহীনভাবে শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি দেখেন? আমি খুবই ছোট্ট করে ছোট্ট দুটো ঘটনা বলি। কংগ্রেস থেকেই মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ, মানে যখন কোনো রাজনৈতিক দল রাজনীতিটাকে বহন করতে পারে না, সময়ের দাবিকে তারা পালন করতে পারে না, এটা আমার কাছে মনে হয়েছে, তখন সেই দল যত বড়ই হোক না কেন ইতিহাসে থাকলেও বাস্তবতায় থাকে না। আওয়ামী লীগ কি সেই দায় বহন করতে পারছে কিনা? যদি পারত তাহলে তো আজকের এই পরিণতিটাকে মানে দাঁড়াতে হতো না। সেহেতু ইতিহাস নির্ধারণ করবে আওয়ামী লীগ আদৌ থাকবে কি থাকবে না। থ্যাংক ইউ। যারা বাবু আলম মোহাম্মদ শহীদ খান এবং যেন শামসুজ্জামান দুদু, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠান শেষ করব। আমরা আমি মাঝামাঝি শব্দটা বলতে খুব পছন্দ করি, একটা ক্রিটিক্যাল জাংচারে আছি, মানে একটা খুবই জটিল যুগ সন্ধিক্ষণে আছি। এখন সমাজের অনেক কিছু ভেঙে যাচ্ছে, ভাঙচুর হচ্ছে, রাজনীতি ভাঙচুর হচ্ছে, রাজনৈতিক দলগুলো ভেঙে যাচ্ছে। আমরা আসলে এখনও জানি না আওয়ামী লীগের ভবিষ্যৎ কী। যারা আওয়ামী লীগ করে তারা নিঃসন্দেহে বলবেন আবার ফিরে আসবো, লড়াই তো করছেন। যারা বিএনপি করেন, এখানে আছেন জনাব শামসুজ্জামান দুদু, কিন্তু তিনিও এরকম করে বলছেন না, বরঞ্চ এর আগে একটা অনুষ্ঠানে ছিলেন, উনি বলেছেন বিএনপি যদি সাকসেসফুলি দেশটা চালাতে পারে তাহলে হয়তো আওয়ামী লীগের ফেরাটাও একটু কঠিন হতে পারে। মানে রাজনীতি যদি ঠিক মতো বিএনপি করতে পারে, তার মানে হচ্ছে সত্যি সত্যি একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়েছি। যুগ সন্ধিক্ষণ মানে যখন সময়ের সাথে মেলে সংঘাত করে নতুন সময়ের জন্ম হয়। সেই নতুন সময়ের জন্ম দেবার জন্যে দরকার নতুন রাজনীতি, যা আমাদের দেশের জন্যে, সমাজের জন্যে, মানুষের জন্যে সবচেয়ে বেশি উপযোগী। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।